কথা বলেছি, বাট আমাকে আমাকে পাঠায় নাই। সেক্ষেত্রে আমি তো এখানে দিতে পারছি না। আপনি জয়েন আপনি করেছেন জয়েন ক্লাসে? করেছেন ক্লাসে? ভাইয়া জি ভাইয়া জি, জয়েন করেছি। জয়েন করেছি। আচ্ছা, ভিডিওর আচ্ছা, ব্যাপারে ভিডিওর কি ব্যাপারে হয়েছে কি আমাকে একটু হয়েছে আমাকে একটু বলেন তো। বলেন তো। ভাইয়া আমরা ভাইয়া প্রথম আমরা ক্লাসটা প্রথম করতে ক্লাসটা পারিনি, করতে ঠিক পারিনি, আছে? ঠিক আছে? মিটিংটা সেটা করা হচ্ছে হয় সেটা সোশ্যাল হচ্ছে মিডিয়া সোশ্যাল মার্কেটিং। মিডিয়া মার্কেটিং। সেক্ষেত্রে সেক্ষেত্রে সোশ্যাল বলতে মিডিয়া আমরা বলতে আমরা ফেসবুক, ফেসবুক, ইউটিউব, ইউটিউব, টুইটার, টুইটার, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া গ্রাফিক বা সোর্স গ্রাফিক যেগুলো আছে সোর্স যেগুলো আছে সেগুলোতে আমরা সেগুলোতে মার্কেটিং আমরা করি। মার্কেটিং সোশ্যাল করি। মিডিয়া সোশ্যাল বেসড মিডিয়া বেসড এগুলোতে এগুলোতে আমরা যে মার্কেটিং গুলো প্রোডাক্ট করি, সেল প্রোডাক্ট করার সেল উদ্দেশ্যে করার বা উদ্দেশ্যে বা লিড লিড জেনারেশন করার উদ্দেশ্যে অথবা কোন একটা কোন একটা কোম্পানির কোম্পানির প্রচার প্রচারণা করার উদ্দেশ্যে যে যে কাজগুলো করে থাকে সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই এই মোটামুটি আমরা এগুলো শিখেছিলাম। আরো কিছু বিষয় ছিল। যাই হোক, টপিক হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সিপিএম মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট করা। তার আগে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে নিশ। আমরা একটু জানবো সিপিএ ক্রিয়েট যে নিশগুলো আছে। আমরা এই সম্পর্কে একটু জানবো। নিশ মানে কি? কেউ কি বলতে পারবেন নিশ মানে কি? কেউ কি বলতে পারবেন নিশ জিনিসটা কি? একটা appropriate একটা টপিক বা একটা টাইটেল মানে ওই অনুযায়ী কন্টেন্ট বা যে কোনো কিছু করা হয়। টপিকটা আমি নিলাম। নিশ মানে হচ্ছে টপিক। আর কি হতে পারে? নিশ মানে আর কি হতে পারে? স্থান, অ্যাফিলিয়েট মার্কেটিং এর যথাযোগ্য স্থান। স্থান। নিশটা আমি একটু ক্লিয়ার করে দিই। নিশ হচ্ছে কি? ক্যাটাগরি, টপিক যেটা বললেন, হচ্ছে ক্যাটাগরি বা হচ্ছে আপনার ব্যবসা করছেন যে বিষয় নিয়ে, সেই বিষয়টা। ধরেন একজন ব্যবসা করছে হচ্ছে কাপড় নিয়ে, তাহলে কাপড়টা যদি আমি ইংলিশে বলি ক্লথিংটা হচ্ছে একটা নিশ। ঠিক আছে? নিশের মধ্যে আবার মাইক্রো নিশ থাকে, আর ছোট নিশ থাকে। ক্লথিং বিজনেস করছে কেউ, যদি আপনি ধরেন কোন একটা ক্লায়েন্টের কাজ করবেন, আপনি তো আগে তাকে জিজ্ঞাসা করুন কিসের ব্যবসা করো, তোমার নিশটা কি, করছো বা কিসের ব্যবসা করছো বা কি নিয়ে কাজ করছো, এটাই হচ্ছে নিশ। ঠিক আছে? ফ্রিল্যান্সিং করবেন ভবিষ্যতে, তাই না? জন্য আপনারা কি করছেন? ডিজিটাল মার্কেটিং শিখছেন। ফ্রিল্যান্সিং এর মধ্যে ফ্রিল্যান্সিংটা যদি একটা নিশ হয়ে থাকে, অনলাইন থেকে তো দুই ভাবে ইন করা যায়, আউটসোর্সিং করে, ফ্রিল্যান্সিং করে, তাই না? তো ফ্রিল্যান্সিং এর কোন বিষয়টাতে আপনি কাজ করতেছেন? সিপিএ মার্কেটিং করতেছেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, ডিজাইনের কাজ করতেছেন, আপনি ওয়েব ডিজাইনের কাজ করতেছেন, কি কাজ করতেছেন? সার্ভের কাজ করতেছেন। সার্ভে যদিও আপনার ফ্রিল্যান্সিং এর বিষয় না, বাট এটা হচ্ছে পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। এটাকে আলাদাভাবে আউটসোর্সিং এর সাথে তুলনা করা যেতে পারে। ঠিক আছে? তো নিশ আমি যেটা বললাম, ফ্রিল্যান্সিং যদি একটা নিশ হয়, যদি একটা নিশ হয়, সেই নিশের মাইক্রো নিশ হতে পারে আমি যেগুলো বললাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপর সিপিএ মার্কেটিং। এই সকলগুলো কিন্তু মাইক্রো নিশ, এবং সেগুলো আবার আলাদা ভাবে নিশ। বুঝতে পেরেছেন? আপনারা যখন এই যে এই কোর্সটাতে ভর্তি হন, ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিদিন আগ্রহী যারা আছেন, তারা প্রথমে চিন্তা করেছেন যে আমি কি নিয়ে কাজ করতে চাই। ডিজিটাল মার্কেটিং আপনারা কেন শিখছেন সম্পর্কে জেনেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং চয়েস করেছেন। এছাড়াও তো গ্রাফিক ডিজাইন আছে, ফ্রিল্যান্সিং মোটামুটি বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে করা হয় ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, কেউ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে, কেউ আবার ডিজিটাল মার্কেটিং করে। তাহলে এই যে ফ্রিল্যান্সিং এর তিনটা সেক্টর, এই তিনটা আলাদা ভাবে নিশ, এগুলো ফ্রিল্যান্সিং এর মাইক্রো নিশ। তাহলে
জি স্যার। কেউ বুঝতে পারেননি এরকম কেউ আছেন? বলেন, কোশ্চেন করেন আমাকে। ভাইয়া আমি ক্লিয়ার বুঝতে পারিনি জিনিসটা। আচ্ছা আমি আচ্ছা আমি আরো সহজ উদাহরণ দেই। আপনি আপনি আহ, যেখানে থাকেন, আপনার বাসায় একটা দাওয়াত আছে। বাসায় বলতে যে আপনার একটা দাওয়াত দেওয়া হয়েছে আপনার একটা আত্মীয়র বাড়িতে, দাওয়াত খেতে যাবেন। ঠিক আছে, এখন আপনার আত্মীয়র বাড়ি আপনার বাড়ি থেকে কমপক্ষে আধা ঘন্টা দূরত্বে আছে। এখানে আপনি আপনার বাড়ি থেকে আপনার আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য যাতায়াতের জন্য, ঠিক আছে, যাতায়াতের জন্য ব্যবস্থা নেবেন। আপনি কি হেঁটে যাবেন? আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশন থাকতেই পারে। আপনি কি হেঁটে যাবেন, বাইকে করে যাবেন, নাকি আপনি রিকশায় চলে যাবেন, নাকি আপনি বাসে চলে যাবেন? আধা ঘন্টার মধ্যে তো এই জিনিসগুলোই আমরা কাজে লাগাতে পারি, তাই না? আধা ঘন্টা আপনি হেঁটে যাবেন, বাইকে যাবেন, নাকি আপনি রিকশায় যাবেন, নাকি বাসে যাবেন? ঠিক আছে, এই যে চারটা অপশন আপনার কাছে, চারটা ক্যাটাগরি আপনার কাছে, এটাই হচ্ছে নিশ। এই প্রত্যেক আলাদা। যদি বাসে চলে যান তাও আপনি যাতায়াত করতে পারছেন, আপনি যদি হেঁটে যান তাও আপনি যাতায়াত করতে পারছেন, রিকশায় যান তাও আপনি যাতায়াত করতে পারছেন, আপনি যদি বাসে যান সেটাও আপনি যাতায়াত করতে পারছেন। না বিজনেস, আপনি যে কাজটাই করছেন না কেন সেই কাজটার যে অপশন গুলো থাকে, একই ক্যাটাগরির অপশন থাকে, সেই ক্যাটাগরি হচ্ছে নিশ। আপনি বুঝতে পেরেছেন? পূর্ণিমা দত্ত। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া এখানে নিশ বলতে ওই ডিজিটাল মার্কেটিং এর আরেকটা নাম বলছেন আপনি, এই তো? ডিজিটাল মাধ্যম আরেকটা বলছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। ডিজিটাল মার্কেটিং যে কোনো ক্ষেত্রে নিশ হতে পারে। আপনার জীবন চলার ক্ষেত্রে নিশ হতে পারে, আপনি ডিজিটাল মার্কেটিং করতে আসছেন সেটা নিশ হতে পারে, আপনি ওয়েব ডিজাইন করতে আসছেন সেটা নিশ হতে পারে, যে কোনো ক্ষেত্রে নিশ হতে পারে। ক্ষেত্রে আপনাকে এইভাবে বোঝালাম। বাট নিশটা সাধারণত আমরা কি বুঝি? আমরা করি আপনার উদ্দেশ্য কি? বিজনেস করা। বিজনেস করছেন, সেইটা ডিটেইলসটাই হচ্ছে নিশ। যেমন আমি বললাম যে কেউ একটা ক্লথিং নিয়ে কাজ করছে, হতে পারে কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ তরকারির ব্যবসা করে, কেউ দেখা যাচ্ছে হোন্ডার ব্যবসা করে, কেউ আবার দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসা আছে না? এই যে আলাদা আলাদা ব্যবসা, এই আলাদা আলাদা ব্যবসাকেই নিশ বলা হয়। ঠিক আছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। যখন আমাদের সাথে কোনো একজন বায়ার কাজ করার জন্য আগ্রহী হয়, তখন আমরা বায়ারকে প্রথম কোশ্চেন করি, তোমার নিশ কি? তুমি কি বিজনেস করো? এখন হ্যাঁ, আপনি বলছেন আমি যেটা বললাম, আপনি বলছেন যে ডিজিটাল মার্কেটিং এর পার্ট আলাদা পার্ট হচ্ছে নিশ। এটা তো হতেই পারে। আবার দেখা যাচ্ছে যে কেউ আমার কাছে যে ক্লায়েন্ট আসছে, যার কাজ আমি করব, যে বাইরের কাজ আমি করব, সে সবসময় বিজনেস করবে, এটা তো হতে পারে না। কেউ একজন ডাক্তার কি করে তার একটা ফেসবুক পেজ রাখতে চায়, বা সে হচ্ছে অনলাইনে তার অ্যাক্টিভিটিস সম্পর্কে, তার অনলাইন কনসালটেশনের জন্য, অনলাইনে বিভিন্ন ট্রেনিং এর জন্য সে লোকজন চাচ্ছে। সেক্ষেত্রে সে মেডিকেল একটা নিশ নিয়ে কাজ করছে। নিশ কি? আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটাই নিশ। জি স্যার। আচ্ছা তাহলে নিশকে কি পূর্ণ বলা যায়? তাহলে আমি 15টা নিয়ে কাজ করলাম, 15টা ক্লোজ। আপনি 15টা নিয়ে কাজ করলেন, 15টাই নিশ। আমি বললাম না যে 15টা নিয়ে কাজ করবে ওটাই কি নিশ, এটা দিয়েছে। যে পণ্যটা নিয়ে কাজ করলেন সেটাই নিশ কিনা? হ্যাঁ, সেটাও হতে পারে, মাইক্রো নিশ হতে পারে।
ঠিক আছে ঠিক আছে, আমি কি বললাম যে প্রত্যেকটা প্রত্যেকটা নিশের মাইক্রো নিশ থাকে, আবার সেই মাইক্রো নিশগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে নিশ। আমি কোশ্চেন করলাম তুমি কি নিশ নিয়ে কাজ করছো, সে বলছে যে আমি হচ্ছে কাজ করছি, আমার আমার নিশটা হচ্ছে পেন্টিং, পেন্টিং পেন্টিং রিলেটেড, আমার এখানে পেন্টিং রিলেটেড সবকিছু আমার দোকানে পাওয়া যাবে। আবার আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম তুমি কোন নিশে কাজ করছো, সে বলছে আমার নিশ হচ্ছে জুয়েলারি, জুয়েলারি, আমি আমি জুয়েলারি নিয়ে কাজ করছি। কেউ আবার কাউকে জিজ্ঞেস করলাম তুমি কোন নিশ নিয়ে কাজ করছো, সে বলছে আমি হচ্ছে হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করছি। হেলথ আছে, বিউটি আছে, নিশ। নিশ। আপনি আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটাই হচ্ছে নিশ। এরকমই কিছু নিশ আমরা আগে দেখে নিব, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো আসলে নিশ জিনিসটা কি। এবং সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই নিশগুলো ব্যবহৃত হয়ে থাকে। দেখেন এখানে 15টার মতো নিশ আছে, সেই 15টা নিশ নিয়ে আমি একটু আমি একটু আলোচনা করব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড প্রেক্ষাপটে কোন নিশগুলো ভালো সেগুলো নিয়েও আলোচনা হবে। এখানে দেখা যাচ্ছে প্রথমে বলা হয়েছে গেমিং, তারপর তারপর বলা হচ্ছে গ্যাম্বলিং, তারপর বলা হচ্ছে কলেজ, vitamins and supplements, loans, dating, insurance, weight loss, fitness, jewelry, technology, forex and binary option, তারপর হচ্ছে business investment, পেট। তার নিশ দেখানো হয়েছে, লক্ষ লক্ষ নিশ থাকতে পারে, যেমনটা বললেন যে প্রোডাক্টগুলোই নিশ কিনা। হ্যাঁ, আলাদাভাবে হতে পারে, মাইক্রো নিশ হতে পারে। এখানে থেকে আমি যদি একটা নিশের কথা বলি, টেকনোলজি। এই টেকনোলজির মধ্যে কত ধরনের টেকনোলজিক্যাল প্রোডাক্ট আছে? মোবাইল ফোন, কম্পিউটার, হেডফোন, বিভিন্ন ধরনের নিশ রয়েছে, তাই না? এখন ধরেন কোন একটা বিজনেসম্যান এই টেকনোলজি নিশের কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তাহলে বাকিগুলো নিয়ে কাজ করছে না, তাহলে কি সে ওই টেকনোলজি নিশে কাজ করছে না? অবশ্যই ওইটার পার্টের যে কোনো একটা হলে আমি এটাকে বলতে পারবো টেকনোলজি নিশ নিয়ে আমি কাজ করছি। কম্পিউটার, মোবাইল আর হচ্ছে ল্যাপটপ, এই তিনটা জিনিস নিয়ে, তাহলে সে টেকনোলজি নিশ নিয়ে কাজ করছে। কাজ করতে কি ধরেন কম্পিউটারের মাউস, আর হচ্ছে ধরেন কম্পিউটারে যে কুলার গুলো পাওয়া যায় এটা নিয়ে কাজ করছে, সেও কিন্তু টেকনোলজি নিশের মধ্যে কাজ করছে। সো আমি আশা করি যে বুঝতে পেরেছেন আপনারা। বুঝতে পারছি, শুনে তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যে 15টা নিশের জন্য বলা হচ্ছে, আমি যে 15টা দেখাচ্ছি, এছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ নিশ থাকতে পারে। প্রয়োজন আছে আজকে থেকে এই আলোচনার পরে আমি একটা কাজ দিব, সেই কাজগুলো ডেইলি আপনারা করবেন, তাহলে বিভিন্ন নিশ সম্পর্কে জানবেন। নিশ সম্পর্কে জানা থাকে তাহলে কি হবে, যখন বাইরের সাথে কাজ করবেন, আমাদের বাংলাদেশে যে সকল বিষয়গুলো বিক্রি হয়, যে সকল সার্ভিসগুলো বিক্রি হয়, তো আরো একটা ভিন্ন বিভিন্ন সার্ভিস বিক্রি হয় বা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়, তাহলে আপনি যত বেশি নিশ সম্পর্কে জানবেন, ভবিষ্যতে আপনার কাজ করতে তত বেশি সুবিধা হবে। আমরা প্রথমেই আসি হচ্ছে গেমিং নিশ নিয়ে। গেমিং নিশটা কি? গেমিং নিশটা বাংলাদেশে গেমিং সম্পর্কে এরকম মানুষের সংখ্যা খুবই কম, কারণ মোবাইল গেমিং এ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে মানুষ মোবাইল গেমিং নিয়ে কাজ করছে, বিজনেস করছে, গেম খেলছে, সাধারণ পাবলিক আছে যারা করছে। তাহলে গেমিংটা কি? গেমিং হচ্ছে আপনার কোন একটা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মানে আপনার পছন্দ মতো আপনি গেম খেলছেন, বা আপনি হচ্ছে সময় স্পেন্ড করছেন পছন্দ মতো একটা ডিভাইসের মাধ্যমে, তাই তো? গেমিং, বিভিন্ন গেম আমরা দেখতে পাই, সেই গেমগুলো সাধারণত কিভাবে কাজ করে, বা যারা এই গেমগুলো তৈরি করে তারাই কিভাবে ইনকাম করে? আপনি ঘরে বসে গেম খেলছেন আর তৈরি করেছে তারা হচ্ছে ইনকাম করতে পারছে, এটা কিভাবে? এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত জানি। সাপোজ যে দুইটা গেম খুব বেশি খেলা হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পাবজি, ফায়ার, তাই না?
আমাদের আমি খেলি নাই এই দুটা গেমের একটাও আমি খেলি নাই, সময় পাই না। আমি এমন মানুষকে দেখেছি যে শুধুমাত্র পাবজি খেলার জন্য 1,20,000 30,000 টাকা খরচ করে কম্পিউটার বানিয়েছে। অনেক যারা তৈরি করেছে তাদের এই গেম খেলার এত চাহিদা, তো সেটা বর্তমানে খুব বেশি চলছে বাংলাদেশে। সাধারণ মানুষ যখন নতুন গেম তৈরি করে সেই গেমটা প্রথমেই তো ভাইরাল হয়ে যায় না, সবাই ডাউনলোড করে না বা সবার কাছে যায় না, এটা তো ধীরে ধীরে যায়, তাই না? তো আমাদের যে মার্কেট প্লেস গুলো আছে, আমরা গত ক্লাসে মার্কেট জেনেছি অলরেডি, সেই সকল মার্কেট প্লেসে নতুন একটা গেম যদি কোনো একটা কোম্পানি তৈরি করে, সেই কোম্পানিটা ওই মার্কেট প্লেসকে বলে তোমাদের তো মার্কেটার আছে, পাবলিশার আছে, আমরা তো সবাই এখানে জয়েন করব, আমরা তো সবাই এখানে অ্যাকাউন্ট করব, আমরা এখানে কাজ করার জন্য অ্যাকাউন্ট করব, দিয়ে আমাদের এই গেমটা একটু প্রচারণা করো, মার্কেটিং করে দাও। মার্কেটিং থেকে যে গেমগুলো ডাউনলোড হবে সেটার উপরে আমরা সেই পেমেন্ট গুলো দিব। ঠিক আছে, যেমন মোবাইল পাবজি বা হচ্ছে আপনার ফ্রি ফায়ার, এগুলো তো আর প্রথমে যেদিন গেমটা দেওয়া হয়েছে ওই দিনই তো আর হিট করে নাই, তাই না? আস্তে আস্তে তো একজন আরেকজনের কাছে শুনেছে, একজন আরেকজনের খেলা দেখেছে, এরপরে আকৃষ্ট হয়ে তারা ডাউনলোড করেছে, এইভাবেই তো গেমটা আস্তে আস্তে সবার কাছে স্বীকৃতি পেয়েছে। তো এই স্বীকৃতি পাওয়ার আগে যেটা করে বিভিন্ন মার্কেট প্লেসকে দিয়ে দেয়, এবং সেই মার্কেট প্লেস গুলো তাদের মার্কেটারদেরকে বলে এগুলো আপনারা প্রমোশন করেন। গত ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম যে একটা অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে কি ওখানে কাজ দেওয়াই আছে, সেটা কি ধরনের কাজ এটা বুঝে নিয়ে কাজ করতে পারলেই আপনার লিড জেনারেশন হলে বা সেল হলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন, তাই তো? গেমিং নিশে তাদের ইনকামটা কি হবে? এই যে ডাউনলোড করা হচ্ছে, ডাউনলোডের উপরে তাদের তো ইনকাম আছেই, পাশাপাশি এই গেমগুলো খেলার জন্য বিভিন্ন ধরনের বলা হয় বিভিন্ন ধরনের অর্নামেন্টস, গেমিং অর্নামেন্টস যেগুলো বলা হয়, লাইক প্লেন, সেক্ষেত্রে আপনার ওই যে ডায়মন্ড না কি যেন বলে, ইয়ে খেললেও তো ডায়মন্ড এগুলো লাগে, এগুলো বিক্রি হচ্ছে কিন্তু করে কিন্তু ইনকাম করছে। ঠিক আছে, ওদের গেম কিন্তু শুধু ডাউনলোড করার পরে যে ইনকামটা হচ্ছে সেটাই না, এই গেমটা খেলতে গেলেও আপনাকে এই যে এইগুলো কিনতে হচ্ছে, যারা কিনছে সেখান থেকে, এবং প্রচুর পরিমাণে মানুষ কিনছেও। ইভেন এখান থেকে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার যে আপনি এই গেমের যে অর্নামেন্টস গুলো আছে সেগুলো আপনি একটা দামে কিনলেন, সেটা আবার আপনি আপনার যারা কাস্টমার আপনি ম্যানেজ করতে পারবেন, তাদের কাছে আপনি যেটাতে কিনেছেন তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করলেন, আপনার প্রফিট হলো। ঠিক আছে, এভাবে কিন্তু উদ্যোক্তা হওয়া যাচ্ছে। ওয়ার্ল্ডের অনেক বড় একটা নিশ, কারণ বড় সংখ্যক কমিউনিটি আছে যারা এই গেমিং নিয়ে কাজ করে, গেম খেলতে পছন্দ করে। ইউটিউবে আপনি দেখেন গেমিং ভিডিওর ছড়াছড়ি, যেটা বাংলাদেশে এখন অনেক বেশি হচ্ছে, কিন্তু বাইরের দেশে কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন গেম খেলার জন্য। ইভেন আমরা যারা কোনো গেম খেলি নাই জীবনে, আমরা ওই যে ক্যান্ডি ক্রাশ গেমটা অবশ্যই একবার হলেও খেলছি, তাই না? ক্যান্ডি ক্রাশেও দেখবেন যে এই গেমিং অর্নামেন্টস কিন্তু আছে, পার করতে পারছেন না, তখন ওই লেভেল পার করার জন্য গোল্ড বার লাগতেছে, বিভিন্ন অর্নামেন্টস কেনার জন্য গোল্ড বার লাগতেছে, আবার ওই গোল্ড বার কিন্তু পুরাই গেলে কিনতে হয়। ক্যান্ডি ক্রাশেও কিন্তু এটা আছে। গেমটা তৈরি করে ডাউনলোড করাতেই তাদের ইনকাম হচ্ছে না, আরো বিভিন্ন ভাবে তাদের ইনকাম কিন্তু হচ্ছে। গেমিং এটা নিয়ে আসলে বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে, পাশাপাশি ওয়ার্ল্ডের সুযোগ রয়েছে। পরে আছে হচ্ছে গ্যাম্বলিং। গ্যাম্বলিংটা সাধারণত অনলাইন ক্যাসিনো হিসেবে কাজ করে, সেখানে বিভিন্ন অফার প্রমোট করা বা সেখানকার বিভিন্ন অ্যাকাউন্ট করানো, এই ধরনের কাজগুলোই সাধারণত হয়ে থাকে। সো আমরা এই গ্যাম্বলিং নিয়ে কাজ করব না, যারা হালাল ইনকাম করতে চায় আমরা এই ধরনের বিষয়গুলোতে যাবই না, গ্যাম্বলিং নিয়ে আমরা কাজ করব না। কলেজটা কি হয়, বাংলাদেশ থেকে দেখবেন যে বিভিন্ন মানুষ এসএসসি পরে, ইন্টারের পরে বা হচ্ছে বিএসসি শেষ করার পরে তারা কিন্তু হায়ার স্টাডি করার জন্য বাংলাদেশের বাইরে যাচ্ছে, বা হচ্ছে তাদের বিএসসি করার জন্য বাইরে যাচ্ছে, বা একটা ডিপ্লোমা কোর্স করার জন্য বাইরে যাচ্ছে, কলেজে যায়, বিভিন্ন দেশে যায়। এটা
স্টুডেন্ট ভিসার মাধ্যমে যাচ্ছে। তো এই প্রসেস গুলো কমপ্লিট করার জন্য বিভিন্ন এজেন্সি রয়েছে। তো কলেজ নিচে যারা কাজ করে তারা সাধারণত স্টুডেন্ট এনে দেওয়া, মার্কেটিং করে স্টুডেন্ট এনে দেওয়া এই ধরনের কাজগুলো করে থাকে। অনেক এজেন্সি আছে যারা ডিজিটাল মার্কেটার হায়ার করে যে আমাদের এই এজেন্সির জন্য মার্কেটিংটা করে দিতে হবে। তো এই মার্কেটিং যারা করে তারা সাধারণত কলেজ নিচে কাজ করে। এটার ক্ষেত্রে আপনি নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবেন। আপনার কাছে যদি সেই পরিমাণ অর্থ থাকে, আপনি নিজেই একটা কলেজ এজেন্সি তৈরি করে সেটাতে আপনি কাজ করছেন, অথবা আপনি কোনো একজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন যে কিনা কলেজ নিচে কাজ করছে, আপনি সেই ধরনের ভাবে প্রমোশনটা করছেন বা মার্কেটিংটা করছেন। অ্যাপস, মোবাইল অ্যাপস কি? আমরা যে গেম খেলি সেটা তো একটা অ্যাপসই হয়, তাই না? এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল অ্যাপস আমরা ইউজ করে থাকি, সফটওয়্যার আমরা ফোনে ইউজ করে থাকি বা অ্যাপস ইউজ করে থাকি। সেই অ্যাপস গুলো প্রচারণা করা, লাইক বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন ক্যামেরা এসেছে, লাইক এই বিষয়গুলো যখন এসেছে, বা হচ্ছে বিভিন্ন ক্যামেরা, ক্যান্ডি ক্যাম, তারপর হচ্ছে ক্যামেরা 360 ডিগ্রি, এই ধরনের বিভিন্ন ক্যামেরা কিন্তু বা বিভিন্ন মোবাইল অ্যাপস বা সফটওয়্যার আমরা বিভিন্ন সময় দেখেছি যে এটা ভাইরাল হচ্ছে। একটা সময় যে ফেসবুকে ভাইরাল হলো যে হচ্ছে ছবিগুলো কেমন হচ্ছে, কার্টুনের মতো হয়ে যাচ্ছে। এই সফটওয়্যারটা কি একদিনেই ভাইরাল হয়? এই সফটওয়্যারটা কিন্তু তৈরি করার পরে মার্কেটিং করার জন্য বিভিন্ন মার্কেট প্লেসকে দিয়ে দেয়, এবং সেখান থেকে সিপিএ মার্কেটার যারা আছে বা অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে তারা এটার মার্কেটিং করে দেয়। এই অ্যাপসটাও এখন বর্তমানে খুব ভালো চলছে বা ভালো একটা নিশ হিসেবে কাজ করছে। এটা নিয়ে কাজ করা যেতেই পারে, এবং আপনি মার্কেট প্লেসে বিভিন্ন অফার পাবেন বা বিভিন্ন কাজ পাবেন মোবাইল অ্যাপস রিলেটেড বা এই মোবাইল অ্যাপসের নিশের। এরপরে আছে হচ্ছে ভিটামিনস এন্ড সাপ্লিমেন্টস, যেটা হচ্ছে করোনার সময় সবচেয়ে বেশি সাধারণত ভিটামিন এন্ড সাপ্লিমেন্টস স্টিল নাও চলছে। বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্টস যেগুলো আছে, ওষুধপত্র, এগুলো অনলাইনে আবার হচ্ছে অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে যাচ্ছে, যে ওষুধ বিক্রি করে দিতে পারলে কমিশন পাবেন। বিষয়গুলো কিন্তু চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে যারা হচ্ছে যেগুলো ইউজ করে, দেখা যাচ্ছে বডি বিল্ডিং করার জন্য অনেক ধরনের প্রোটিন শেক থেকে এগুলো কিনে তারা হচ্ছে ইউজ করতেছে। দ্যাটস ওয়াই এটাও কিন্তু মার্কেটিং করতে হচ্ছে লোনস, বিভিন্ন ভাবে যে লোনস গুলো দিচ্ছে, এই ব্যাংকগুলোর বিভিন্ন লোনস নিয়ে প্রচারণা করা, মার্কেটিং করা একজন ডিজিটাল মার্কেটার এই কাজগুলো করতে পারবে। এটাও একটা নিশ, লোনস এর বিভিন্ন নিশ। তারপর ডেটিং, এটা হচ্ছে 18+ কন্টেন্ট নিয়ে কাজ করা হয়। আমি এটা নিয়ে কোনো কথা বলবো না বা আমি এই ধরনের কাজ শেখাবো না। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেভাবে কাজ করে থাকে, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের অফার গুলো মার্কেটিং করা, তাদের বিভিন্ন যে শিডিউল আছে সেগুলো নিয়ে কাজ করা, এই ধরনের কাজগুলো কিন্তু ডিজিটাল মার্কেটাররা করতে পারবে। তো বা আপনারা করতে পারবেন, বিভিন্ন মার্কেট প্লেসে এই ধরনের অফার গুলো পেয়ে যাবেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের অনেক বড় একটা নিশ, এবং এখান থেকে ইনকাম আমার অনেক স্টুডেন্ট করেছে। দেখা যাচ্ছে একটা সময় অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেগুলোতে আমি কাজ করাতাম, সেগুলোতে মোটামুটি এভারেজে $3,000-2,500 করে প্রত্যেক মাসেই তারা ইনকাম করেছে। প্লাস এমন একটা মার্কেট প্লেস দেখিয়েছিলাম আপনাদেরকে, অ্যাডকম্বো। তো ওই মার্কেট প্লেস থেকে কিন্তু এই ওয়েট লস এন্ড ফিটনেস এই নিশের উপরে হিউজ পরিমাণ ইনকাম করা গেছে, যার ফলে তারা একটা করে কমিশন পেয়েছে। ওয়েট লস এন্ড ফিটনেস যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন স্লিমিং ড্রিঙ্ক বা স্লিমিং পিল যেগুলো আছে, স্লিমিং ড্রিঙ্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে যে তাদের বেলির হচ্ছে লোয়ার বেলি ফ্যাট যেগুলো আছে, যে অতিরিক্ত চর্বি, এইগুলোকে বার্ন করার জন্য বা এগুলোকে অপসারণ করার জন্য বিভিন্ন স্লিমিং ড্রিঙ্ক পাওয়া যায় বা বিভিন্ন স্লিমিং পিল পাওয়া যায়। ওষুধগুলো বিক্রি হচ্ছে অনলাইনে, ঠিক আছে, যেগুলো তো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া নাই। বিভিন্ন ধরনের ওষুধ আছে, বিশেষ করে এই ড্রিঙ্ক বা পিল গুলো সাধারণত ইউজ করে থাকে ইউএসএ, তারপর হচ্ছে আপনার জার্মানি, তারপর হচ্ছে অস্ট্রিয়া, তারপর বলা যায় যে স্পেন,
এই ধরনের মানে পশ্চিমা দেশগুলোতে সাধারণত মেয়েরা সবচেয়ে বেশি ইউজ করে থাকে তাদের বডি ফিটনেস ঠিক রাখার জন্য। সো ওয়েট লস এন্ড ফিটনেস অনেক বড় একটা নিশ হিসাবে কাজ করা যেতে পারে। এটা সব সময় বাইরের যারা আছে তারা কিন্তু বিশেষ করে মেয়েরা তাদের বডি ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন থাকে। তারা কিন্তু এই স্লিমিং ড্রিঙ্ক বা স্লিমিং পিল গুলো সাধারণত এবং আমরা অ্যাফিলিয়েট মার্কেটার বা সিপিএ মার্কেটার বা ডিজিটাল মার্কেটার হিসেবে এই ধরনের কাজগুলো প্রমোশন করে থাকি। এরপরে হচ্ছে যে জুয়েলারি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে জুয়েলারিটা কি। মেয়েরা ছেলেরা অনেকেই বিভিন্ন অর্নামেন্টস ইউজ করে থাকে। তো এই অর্নামেন্টস গুলো এখান থেকে বিক্রির উপরে কমিশন বা যারা কিনবে তাদের লিস্টিং করে কমিশন বা লিড জেনারেশনের মাধ্যমে ইনকাম করা, বিভিন্ন ভাবে ইনকাম করা যেতে পারে। তো একজন ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার এই ধরনের কাজগুলো করতে পারবে জুয়েলারি নিশ নিয়ে যদি সে কাজ করে থাকে। টেকনোলজি নিয়ে আমার বলার কিছুই নাই। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেগুলোর মার্কেটিং করা এবং সেখান থেকে ইনকাম করা ডিজিটাল মার্কেটাররা এই ধরনের কাজ করে থাকে। ফিটনেসকে আলাদাভাবে একটা নিশ দেখানো হয়েছে, যেটা উপরে আমরা দেখেছিলাম যে ওয়েট লস অথবা ফিটনেস। আবার ফিটনেসকে আলাদাভাবে একটা নিশ বলা হয়েছে। কেন বলা হয়েছে? সাধারণত অনেকে বিভিন্ন পদ্ধতি ইউজ করে থাকে। কেউ স্লিমিং ড্রিঙ্ক বা স্লিমিং পিল ইউজ করছে, কেউ আবার দেখা যাচ্ছে যে অর্গানিক ভাবে করছে, যেটাকে আমরা হচ্ছে জিম করা বলে থাকি, তাই না? এটা এটা ধরা হয় সাধারণত জিম করা করতে গিয়ে বিভিন্ন যে ইয়েগুলো তৈরি হয়, বিভিন্ন যে জিম করার যে মেশিন গুলো লাগে, লাইক ডাম্বেল বা দৌড়ানোর যে মেশিনটা, এই ধরনের মেশিন গুলো প্রমোশন করা, ঠিক আছে? এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করা, সেটা ফিটনেস নিশের আওতায় আসতে পারে। বাইনারি অপশন, যেটা কিনা বাংলাদেশেও এখন চলছে, এটা হচ্ছে অনেকটা ট্রেড সাইটের মতো বা হচ্ছে শেয়ার বাজারের মতো, অনেকটা একটা শেয়ার বা একটা হচ্ছে একটা প্রেডিকশন করা যে এই শেয়ারটা মূল্য ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে। যেমনটা আপনারা অনেক ইউটিউব ভিডিওতেই দেখেছেন যে binani.com নামে একটা এরকম ফরেক্স এন্ড বাইনারি অপশন বাংলাদেশে আছে, যারা কিনা হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট করতে বলে। সো এই ধরনের নিশে আমরা এই মুহূর্তে কাজ করব না। ইনভেস্টমেন্ট যেগুলো আছে কাজ করার প্রয়োজন নাই। ওয়ার্ল্ড ওয়াইড একটা এই নিশের সাইট আছে, সেটার নাম হচ্ছে আইকিউ অপশন। এখানে আপনি যদি চেক করতে চান বা প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ফ্রি আপনাকে $5,000 বা $10,000 দেবে। সেটা অবশ্যই উইথড্র করতে পারবেন না, প্র্যাকটিস করার জন্যই দিবে। সেটা সাধারণত একটা প্রেডিক্ট করতে হয়, একটা লম্বা রেখা থাকে। তো আপনি যদি স্টার্ট করেন, সাপোজ আপনি বলেন যে $1 বা $10 আপনি এটার জন্য ইনভেস্ট করলেন, এটা উপরের দিকে যাবে। তো এটা যদি উপরের দিকে শেষ পর্যন্ত থাকে 1 মিনিট বা 2 মিনিট সময়ের মধ্যে, তাহলে আপনার প্রেডিকশন সঠিক হবে। আপনি ওই যে যেটা ইনভেস্ট করেছেন তার ডবল আপনি পেয়ে যাবেন। মানে প্রেডিকশনটা না হয়, তাহলে আপনি যেটা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু কেটে রাখা হবে। সো এই ধরনের ইনভেস্টমেন্ট জাতীয় কাজে আমরা যাব না। ডিজিটাল মার্কেটাররা এই ধরনের কাজগুলো করবে না, বা আপনারা নতুন হিসেবে এটা করবেন না। বিজনেস ইনভেস্টমেন্ট করার জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেটা ইনভেস্টমেন্ট কিন্তু অনেক কোম্পানি করে থাকে। সো বিজনেস আইডিয়া সেগুলো নিয়ে যদি কাজ করা হয় বা এই ইনভেস্টমেন্টের বিষয়গুলো যদি প্রমোশন করা হয়, এক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই একজন ডিজিটাল মার্কেটার এটা কেমন, যারা ইনভেস্টমেন্ট করছে তাদের প্রমোশনও করতে পারবে, আবার যারা ইনভেস্টমেন্ট চাচ্ছে তাদের জন্য প্রমোশন করতে হবে। মানে মিডিয়েটর হিসেবে কাজ করছে। যারা চাচ্ছে আমি একটা ইনভেস্টমেন্ট পাবো, আবার যারা চাচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট করব, তাদেরও প্রমোশন করছে। তো বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করা হয়। ডিজিটাল মার্কেটাররা এই ধরনের কাজ করতে পারবে। লাস্ট যে পেডস, এটা ওয়ার্ল্ডের বিশাল একটা নিশ। বিশেষ করে বাংলাদেশেও এখন চলছে। বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকের বাড়িতে কম বেশি কোনো না কোনো পেট আছে। বিড়াল, কুকুর, গ্রামের বাড়িগুলোতে তো অবশ্যই পাওয়া যাবে, বিড়াল কুকুর তো থাকবেই। শহরের বাড়িগুলোতেও দেখা যাচ্ছে পাখি থাকে, মাছ থাকে, অ্যাকুরিয়াম থাকে, সেগুলোও কিন্তু খুব বেশি হচ্ছে।
বিশাল একটা নিশ। আপনি যদি বাইরের কান্ট্রিতে লক্ষ্য করেন, প্রত্যেকেরই বাসায় কোনো না কোনো পেট থাকে। অনেকে দেখা যাচ্ছে সিংহ, সরি বাঘ পুষতেছে, অনেকে দেখা যাচ্ছে সাপ পর্যন্ত পুষতেছে, ঠিক আছে। তারা মানে তাদের চিত্তরঞ্জন বা যেটাই বলেন যে ভালো লাগছে এই জন্য এই পশু পাখিগুলো রাখছে সাথে প্রতিপালন করার জন্য। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস প্রয়োজন হয়, পেটের খাদ্য বা ফুড যেগুলো আছে প্রয়োজন হয়, সাপ্লিমেন্টস প্রয়োজন হয়। সাপোজ আপনার বাসায় একটা বিড়াল আছে, সেটাকে যদি আপনি খুব ভালোবেসে থাকেন, তাকে খাওয়াবেন, তার খাবার যদি সেই বাসার খাবার না খায়, তাকে কিনে খাওয়াবেন। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ যারা বিড়াল ভালোবাসে তারা কিন্তু বিড়ালের জন্য আলাদা করে খাবার কেনে, আলাদা করে মাছ বা বিভিন্ন ধরনের পেট ফুড পাওয়া যায়, সেগুলো খাওয়ায়। আবার দেখা যাচ্ছে এদেরকে সাজানোর জন্য বিভিন্ন অর্নামেন্টস, অনেকে দেখা যাচ্ছে একে ড্রেস পরায়, এরা হচ্ছে আপনার গলায় ঘন্টা বেঁধে দেয়, এই সেই হাবিজাবি অনেক ধরনের। আবার দেখা যাচ্ছে এই প্রাণীটা অসুস্থ হয়ে পড়লো, তার জন্য কিন্তু বিভিন্ন ওষুধ আছে, সেই ওষুধগুলো তারা কিন্তু ইউজ করছে। তাহলে পেট নিশে কাজ করলে দেখেন এই নিশের মধ্যে কত মাইক্রো নিশ থাকতে পারে। কেউ দেখা যাচ্ছে পেট ফুড নিয়ে কাজ করছে, সেটা একটা নিশ। কেউ আবার দেখা যাচ্ছে পেট অর্নামেন্টস নিয়ে কাজ করছে, সেটা একটা নিশ। আবার দেখা যাচ্ছে কেউ একটা পেট যে হচ্ছে ইয়েগুলো আছে, সাপ্লিমেন্টস গুলো আছে, সেটা নিয়ে কাজ করছে, সেটাও একটা নিশ হতে পারে। সো নিশের অভাব নাই, আপনি চারপাশে যখনই তাকাবেন সবই নিশ। তো বিভিন্ন নিশ সম্পর্কে জানাটা আপনাদের হচ্ছে কাজ। এই মুহূর্তে আমি আপনাদের যে কাজ দিব সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন নিশ সম্পর্কে জানা, 5টা নতুন নতুন বিষয় সম্পর্কে জানবেন। নতুন নতুন বিষয় সম্পর্কে জানলে আপনার ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনি কোনো বাইরের সাথে কাজ করছেন, সে বাইরে বলছে যে আমি এই নিশে কাজ করি, ওটা সম্পর্কে আপনার আগে থেকে জানা থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। হাইকিং, কায়াকিং এই সম্পর্কে আমরা খুব বেশি জানি না। ক্যাম্পিং আছে, সারভাইভ আছে, সম্পর্কে আমরা খুব বেশি জানি না। তো যেটা বাংলাদেশের সাথে আসলে হয়ও না। আমরা মোটামুটি মনে হয় বিয়ার গ্রিলস কে চিনি সবাই, আমরা কি চিনি? ওই যে বনে জঙ্গলে যায়, সাপ করে খায়, এই বিয়ার গ্রিলস বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই বিভিন্ন জায়গায় গিয়ে তার কি লাভ? আপনাদের কখনো মানে মনে কোশ্চেন হয়েছে যে কেন যায়? কখনো কি চিন্তা করেছেন তাওরিটা গিয়ে লাভ কি? এটা হচ্ছে যে বলেন যাইতেছে যে টিভি চ্যানেলের পক্ষ থেকে যাইতেছে, ওখান থেকে স্যালারি পায়। আবার যদি কোনো কোম্পানি স্পন্সর করে সেখান থেকেও পাবে। আচ্ছা, টিভি চ্যানেলগুলো যে প্রচারণা করছে এই বিষয়টা, এটা একটা মানুষ বনে জঙ্গলে যাচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটের বিষয়টা কেমন না? বলবে পাগল পাগল কোথায় কোথায় যাচ্ছে, আবার হচ্ছে বনে জঙ্গলে গিয়ে এই সেই রান্না করে খাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা কিন্তু আসলে পাগলের কারবার ছাড়া কিছুই না। বাট বাংলাদেশের বাইরে এই জিনিসটা খুব চলে, ক্যাম্পিং বলেন, সারভাইভ বলেন, এই বিষয়গুলো খুব চলে। তো কেন চলে? দেখা যাচ্ছে যে দীর্ঘদিন একটা মানুষ অফিস করতে করতে ক্লান্ত, দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে সে 12 ঘন্টা 13 ঘন্টা করে কাজ করে, বাকি সময় ঘুমায়, খায়, চলে আসে, আবার অফিস করে, এরকম ক্লান্ত হয়ে যায়। তো মানুষ কি করে? কিছুদিনের জন্য একটু নির্জনে চলে যেতে চায়। তারা বনের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে তাঁবুটা নিয়ে সেখানে সব বন্ধ করে তারা হচ্ছে রিল্যাক্স করে, নিজে নিজে পশু শিকার করে। তারা কিন্তু এই যে রিল্যাক্স করে আসে, আবার কাজের জন্য চাঙ্গা হয়ে যায়। তো বাইরে দেশে এই জিনিসগুলো খুব হয়, যেগুলোকে ক্যাম্পিং বা সারভাইভ বলা হয়। ঠিক আছে, কাজগুলো আপনারা ইউটিউবে সার্চ করবেন, সারভাইভ লিখে দেখবেন, অনেক ভিডিও আছে। ঠিক আছে, এগুলো দেখতেও ভালো লাগে, যেমনটা আমরা ঘরে বসে দেখছি তেমনটা হচ্ছে এটার চাহিদাও অনেক বেশি। যারা হচ্ছে যাচ্ছে, বিয়ার গ্রিলস যে গেছে ওইখানে, কোম্পানি ওকে বা ওই টিভি চ্যানেল ওকে সেই রকম সুযোগ সুবিধা দিচ্ছে
ঠিক আছে, সে ওখানে যাওয়ার জন্য চাকু লাগতেছে, সে একটা প্রাণী ধরবে, সেটা কাটবে, চাকু লাগতেছে, বা রান্না করবে সেটার জন্য ইয়ে লাগতেছে। এই যে ওখানে যাওয়ার জন্য একটা তাবু টানাবে, তাবু লাগতেছে, সেখানে ঘুমাবে, বালিশ লাগতেছে, এই যাওয়ার জন্য বিভিন্ন প্রোডাক্ট লাগে, বিভিন্ন জিনিস লাগে, সেই জিনিসগুলোই কিন্তু নিয়ে বিজনেস হচ্ছে, সেটাই কিন্তু একটা নিশে পরিণত হয়েছে। ঠিক আছে, সো এরকম অনেক হাজার হাজার নিশ আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। তো আমরা আজকে থেকে চেষ্টা করব এই সকল নিশগুলো সম্পর্কে জানা। নতুন টপিক নিয়ে প্রতিদিন জানার চেষ্টা করবেন, বলেন তো? জি ইনশাআল্লাহ। এনিহাউ নতুন অন্তত 5টা নিয়ে জানার চেষ্টা করবেন, যে আমি আজকে 5 সম্পর্কে জেনেছি। আপনি প্রয়োজনে ইউটিউব, গুগল বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেন, হ্যাঁ, সেটা সম্পর্কে জানেন, একটু পড়ালেখা করেন। এই পড়ালেখার অভ্যাসটা আমাদের আজকে থেকেই শুরু করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে দেখবেন যে ক্লায়েন্টের সাথে আমার ইয়ে হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, সেটা নিয়ে আমি কাজ করতে পারছি। দেখেন, আপনার কাছে যদি 2টা বাড়ি থাকে, বাংলাদেশে যেটা হয়, আপনার কাছে যদি 2টা বাড়ি থাকে, আপনি একটা বাড়িতে থাকবেন আর একটা ভাড়া দিয়ে দেবেন, তাই না? আপনি কি করবেন, সেখানে একটা ধরেন একজন দারোয়ান রাখবেন বা কেয়ারটেকার রাখবেন, সে ওই বাড়িটা দেখাশোনা করবে, আপনি গিয়ে মাসে মাসে ওর কাছ থেকে টাকা নিয়ে আসবেন। বাইরে কি হয়, কারো কাছে যদি 2টা 3টা বাড়ি থাকে, সে কি করে, বিভিন্ন এজেন্সি আছে, প্রপার্টি ম্যানেজমেন্ট করে, হ্যাঁ, বিভিন্ন মানুষের প্রপার্টি ম্যানেজমেন্ট করে, তাদের ওই প্রপার্টি দেখাশোনার জন্য, ওই প্রপার্টির কোন গ্রাহকের কি সমস্যা হচ্ছে, সব সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন এজেন্সি আছে। তারা কি এত ঝামেলা করবে কি? কেউ এজেন্সির কাছে দায়িত্ব দিয়ে দিচ্ছে, বলছে আমাদের মাসে এত টাকা দিলে আমরা এই কাজটা করে দিতে পারবো। সে ওই টাকা পেমেন্ট করতেছে এবং সকল কিছু ওই এজেন্সি দেখতেছে, কিন্তু মাসে মাসে গিয়ে সেটার ভাড়াটা নিয়ে চলে আসতেছে। ভিন্ন নিশের কাজ হয়। এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট, এটাও একটা নিশ। ঠিক আছে, এই ধরনের নিশগুলো সম্পর্কে আমরা একটু আজকে থেকে জানার চেষ্টা করব। 39 বাজে, আমি একটু 5 মিনিটের ব্রেক দিব। এই ব্রেক দিচ্ছি হচ্ছে শুধুমাত্র আপনারা, আমরা যে এখন যে টপিক নিয়ে আমরা একটু প্র্যাকটিক্যাল কাজে যাব, মার্কেট প্লেসের কাজে যাব, সেক্ষেত্রে আমি গত ক্লাসে বলেছিলাম যে অন্তত 2টা মেল অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন, একটা বা দুইটা, যেটাই হোক। তো আপনারা যে ইমেল গুলো খুলেছেন বা জিমেল গুলো খুলেছেন, সেটা একটু লগ ইন করে নেবেন, বা যে ইমেলটা ইউজ করতে চাচ্ছেন, কারণ মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করতে হলে আমাদের ইমেল অ্যাকাউন্ট করতে হবে। তো আপনারা একটু এই 5 মিনিটের মধ্যে ইমেলটা লগ ইন করে দিবেন। আমি 45 থেকে শুরু করব, আমার 15 মিনিট হলেই অ্যাকাউন্ট আমরা একসাথে সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। 5 মিনিটের ব্রেক যাবে, এর মধ্যে আপনারা একটু তৈরি করে নেন বা লগ ইন করে নেন, ঠিক আছে? হ্যালো বলেন, শুনতে পাচ্ছি। আমি একসঙ্গে কয়টা অ্যাকাউন্ট করতে পারবো? একটা তো আমার আছে, আপনার ওপেন আছে। আমার অ্যাকাউন্ট করার জন্য একটাই লাগবে, আপাতত একটা লগ ইন করে রাখেন। ঠিক আছে, যাদের লগ ইন নাই, লগ ইন করে নেন। 45 থেকে শুরু করবো আমরা। মাইক্রোফোন অফ রাখছি। বাকি এই যে এখানে যে 2টা আছে, অ্যাড কম্বো এবং এমএমডি ক্যাশ, এটাতে আমরা এখনই অ্যাকাউন্ট করব না, এটা পরে করব। প্রথম যে 11টা আছে, এখানে টোটাল 13টা মার্কেট প্লেস আছে, এর মধ্যে 11টাতে আমরা চেষ্টা করব। এখানে যে অ্যাকাউন্ট না হলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এরকম, আপনি যে কয়টাতে করতে পারেন করেন। সবগুলো করতে পারছে, আবার অনেকে 2-3টা করতে পারছে। যারা সবগুলো করতে পারছে তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন। আমি যদিও আজকে দেখিয়ে দেব। এরপরে বাকি অনেকগুলো মার্কেট প্লেস যেহেতু এক এক রকম ইনফরমেশন চাইতে পারে, তো সেই ইনফরমেশন গুলো কিভাবে দেবেন, আপনাদের সমস্যা হলে আমাকে জানাবেন বা আমাকে ক্লাসে জানাবেন, আমি সেগুলো নিয়ে আমি এই ফাইলটা আপনাদের যে গ্রুপ আছে, আপনাদের
মেসেঞ্জার গ্রুপ এবং আপনাদের এই গ্রুপটাতে আমি দিয়ে দিচ্ছি এখনই, দুটোতেই দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। ফাইবার অ্যাকাউন্ট করতে হবে না? ফাইবার অ্যাকাউন্ট আরো ফাইবার অ্যাকাউন্টে আপনি কাজ এখনো না শিখে যদি ফাইবার অ্যাকাউন্টে যান তাহলে তো বিপদ। দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে সাজাবেন, সবকিছু দেখানো হবে এখনই না, আর ক্লাস যাক। আমরা মূলত মার্কেট প্লেস কাজ করবো প্রফেশনালি ফাইবারে কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন। আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো তো সিপিএ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, আর আমরা তো কাজ করব ফ্রিল্যান্সিং। আমাদের কোর্সটার নাম কি? ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং। ডিজিটাল মার্কেটিং শিখছি, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পার্ট, সেই ডিজিটাল মার্কেটিং এর পার্টের মধ্যে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এজন্য শেখানো হচ্ছে। বাট কাজ করব ফ্রিল্যান্সিং এর, সেক্ষেত্রে আমরা প্রফেশনালি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা দেখেন, এই যে সাইটটা cpalead.com, এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে? আপনার প্রয়োজন হবে একটা জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট। বাকি ইনফরমেশন গুলো দিয়ে আপনি তৈরি করতে। সাধারণত সিপিএ মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট খোলার জন্য পার্সোনাল ইনফরমেশন বলতে একটা ইমেল, আর বললাম এটা আমার ব্যাপার। আচ্ছা একটু সবাই লেখেন যে ফেসবুকের সাহায্যে সাইন আপ করবেন নাকি গুগলের সাহায্যে সাইন আপ করবেন। সবাই এখন পর্যন্ত গুগল লিখেছে। মোশাররফ হোসেন ভাই লিখেছেন এফবি। একজনকে পাওয়া গেল যে ফেসবুকের সাহায্যে করবেন, বাকি সবাই বলছেন যে গুগলের সাহায্যে। আপনারা যে এই যে সবাই গুগলের সাহায্যে করবেন, এটা কেন? আচ্ছা আমি দু একজনকে বলি। পূর্ণিমা দত্ত, আপনি বলেন তো কেন গুগলের সাহায্যে করবেন, ফেসবুক কেন দেবেন না? পূর্ণিমা দত্ত। ভাই গুগলের সিকিউরিটিটা ভালো, ফেসবুকে তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সমস্যা হতে পারে, এই কারণেই। আর গুগল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে সমস্যা হবে না?
সমস্যা তো হবে। আমি সিকিউরিটি মানে বোঝা যাচ্ছে যে এখানে সবাই তার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুব ভালোবাসে নাকি? বেশ, এখানে একজন বাদে সবাই লিখেছে হচ্ছে গুগল। তার মানে কি ফেসবুক অ্যাকাউন্টটাকে বেশি ভালোবাসে আর গুগল অ্যাকাউন্টটাকে কম ভালোবাসে। শুধু মোশাররফ ভাই তার ফেসবুক অ্যাকাউন্টকে ভালোবাসে না। এটা একটা কথা হলো? ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে তো গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকবে নাকি? সাইফুল ভাই কিছু বলবেন? মূলত আমি গুগল দেওয়ার কারণ হচ্ছে কি, গুগলে তেমন ইনফরমেশন থাকে না, আমার ফেসবুকে নানান ধরনের ইনফরমেশন থাকে, এগুলো ভুল না, আমি উল্টোটা দিছি। তো বিভিন্ন ভাইয়ারা দেখলে ওই সবাই দিছে গুগল, আমি দিছি ফেসবুক। অনেক সমস্যা হতে পারে, সেই জন্য মূলত ওই দৃষ্টিকোণ থেকে আমি গুগল দেওয়া ইনফরমেশন অ্যাড করা হয় না। ফেসবুক থেকে কি আপনার কোনো টাকা পয়সা আসে? না, না ভাইয়া, কিন্তু গুগল থেকে কিন্তু টাকা পয়সা আসে। তাহলে এই গুগল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা কি জানেন? আপনি একটা পেনিওর অ্যাকাউন্ট করবেন, সেখানে জন্য গুগল অ্যাকাউন্ট যাবে, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন না। তাহলে আপনার ফেসবুকের চেয়েও বেশি হয় নাকি? ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গুগল। ওরা একটা জিনিস বলছে, আমি একটা জিনিস, আমি জানতে চাচ্ছি কি কারণে ওরা সবাই গুগল দিছে। সবাই তো দেখা দেখি ভাই। জি ভাইয়া, আমরা চিন্তা করি এটা দিয়ে যে কোনো ক্ষেত্রে গুগলের অ্যাকাউন্ট লাগে, বাট ফেসবুক নট। আচ্ছা, তো এখানে ফেসবুকের সাহায্যে সাইন আপ করা বা গুগলের সাহায্যে সাইন আপ করা, যেটাই করেন না কেন, আপনার যে ইনফরমেশনটা দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্টে বা গুগল অ্যাকাউন্টে, সেই ইনফরমেশন তাই অ্যাক্টিভেট আমার অ্যাকাউন্টে চলে যাবে। মানে কি, আমার এই যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হবে, ধরেন আপনার ফেসবুকের অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাঞ্জেল প্রিয়া, ঠিক আছে? আপনার ওই মার্কেটের নাম, অ্যাকাউন্টের নামটা হয়ে যাবে কি অ্যাঞ্জেল প্রিয়া। যখন টাকা উঠাতে যাবেন তখন আপনার এনআইডি কার্ডে নাম দেওয়া আছে মোসাম্মদ সালমা বেগম, ঠিক আছে? সালমা বেগমের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে টাকা তুলতেছে, তাহলে তো বিপদ। তাহলে তো অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না, পড়ে যায় বিপদে। আবার গুগল অ্যাকাউন্টের নাম দিয়ে রাখছেন হচ্ছে ইসলামিক টেলিভিশন বাংলাদেশ, ওই যে ইউটিউব চ্যানেলের নাম দিয়ে অনেকে রাখে ইসলামিক টেলিভিশন বাংলাদেশ। এখন আর ওই সাইন আপ উইথ গুগল যদি করেন, তাহলে ওই ইনফরমেশনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাই আমরা যেটা করব, আমরা আলাদাভাবে সাইন আপ করব। বোঝা গেছে? আমরা এই যে একটা ফর্ম আছে, এই ফর্মটা আলাদাভাবে পূরণ করব। আমার নাম, আমার ইচ্ছা মতো আমি পারবো, ইমেল অ্যাড্রেস কোনটা দিব সেটা বসাতে পারবো, পাসওয়ার্ড সবকিছু আমি আলাদাভাবে বসাতে পারবো। সো আমরা সাইন আপ উইথ ফেসবুকও করব না, সাইন আপ উইথ গুগলও করব না। কেন বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে আমরা ফেসবুক আর গুগল অ্যাকাউন্ট এই ফর্মটা ফিল আপ করব, আমাদের নতুন অ্যাকাউন্ট করব। সেক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম অবশ্যই আমরা এই যে মার্ক যেখান থেকে ইনকাম হয়ে থাকে, তো এই নামগুলো অবশ্যই আমাদের নিজের নাম, যেটা হচ্ছে আমার এনআইডি কার্ডে দেওয়া আছে সেই ধরনের নামটা ইউজ করব, ঠিক আছে? জি। তো আমি আপাতত যে কোনো একটা নাম ইউজ করছি, যেহেতু আমি অ্যাকাউন্টে কাজ করব না। আপনারা আপনাদের নাম ইউজ করবেন। আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করছি। আপনারা কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন বা একটা ইমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। আমি একটা টেম্পোরারি মেইল দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এটা দেখিয়ে দিচ্ছি। নেম, আপনার নেম এবং লাস্ট নেম, এটা কিভাবে বসাবেন অনেকে এই বিষয়টা বোঝে না, তো কথা আছে সেটা আমি বলে নেই। অনেকে বোঝে না কি করে, ধরেন কারো নাম মোহাম্মদ আমির, ঠিক আছে? সে কি করছে, এমডি
AMIR। আবার সেম জিনিসটা লিখছি কি MD AMR। ফার্স্ট নেমেও নিজের নাম দিচ্ছে, লাস্ট নেমেও নিজের নাম দিচ্ছে। কি হচ্ছে কি, তখন আপনার অ্যাকাউন্টের নাম কি হয়ে যাচ্ছে? মোহাম্মদ আমির। এরকম অ্যাকাউন্ট আমাদের ফেসবুকে আছে বা বিভিন্ন জায়গায় আছে, আছে না? বলেন তো কিনা? জি দেখছি। জি আছে। তাহলে এটা কেন হয়? ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা জায়গাতেই কিন্তু একই নাম। এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম কেন দেওয়া হয়েছে? অনেক জায়গায় আবার মিডল নেম ইউজ করা হয়। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। অনেকের নাম থাকে আমার নাম, যেমন আবির আরাফাত অন্তর, তিনটা নাম আমার। আবির আরাফাত অন্তর এখানে লিখবো, এখানে আবার আবির আরাফাত অন্তর লিখবো, এটা কিন্তু করা যাবে না। আমার নাম হয় তিনটা, তাহলে তিনটা আমি এখানে দুইটা লিখবো, এখানে একটা লিখবো। আমার নাম যদি হয় দুইটা, তাহলে আমি এখান থেকে শুধুমাত্র এম আর এখানে হচ্ছে আমির রাখবো, AMIR। তাহলে আর আমার নামটা ডাবল আসবে না। আবার ধরেন আমার নাম হচ্ছে আবির আরাফাত অন্তর, সরি আবির আরাফাত, এইভাবে দিব। বোঝা গেছে? তাহলে কিন্তু আমার নামটা রিপিট আসবে না। আবার ধরেন আমার নাম চারটা, এখানে দুইটা দিব, অন্তর। ধরেন আমার এরকম একটা নাম আছে, তাহলে আমি এরকম ভাবে দিব। আবার মিডল নেম যদি থাকে, তাহলে আবির, মিডল লিখবো, লাস্ট নেমে লিখবো কি অন্তর। বোঝা গেছে? তো জিমেইল লগইন করার পর অটো এখানে জিমেইলে ক্লিক করলে অটো অ্যাকাউন্ট তো হয়ে যাবে। আপনার ওই জিমেইলের যে নামটা আছে ওই নামে অ্যাকাউন্ট নিয়ে নেবে। তো ওই মেইল দিয়ে আর মানে এইভাবে অ্যাকাউন্ট করতে পারবে না, অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। আমার নাম তো ভুল আছে, কোনো মেইল দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করেন। হ্যাঁ, আমার নাম। আচ্ছা, তো ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গাটা আমরা বুঝলাম। কথা একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে ভাই। কথা শুনতে পাচ্ছেন না? সবারই কি একই সমস্যা? না, আচ্ছা, তার মানে আমার নেটওয়ার্কে কোনো সমস্যা নাই। যদি যে শুনতে পাচ্ছেন না, আপনার নেটওয়ার্কে হয়তো সমস্যা, একবার লিভ নিয়ে আবার জয়েন করেন। পরে আসি হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা কি? আপনি যে মেইলটা ইউজ করতে চাচ্ছেন সেই মেইল বসিয়ে দেন। কোন মেইল বসাবেন সেটা কিন্তু আপনার ব্যাপার, আমার ব্যাপার না। ঠিক আছে? আপনার ইচ্ছা মতো মেইল যেগুলো খুলেছেন, যেটা আপনার নামে আছে, যেটা খুশি আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে পাসওয়ার্ড। এইখানে আমার অনেকগুলো কথা আছে। পাসওয়ার্ড কি? কথাগুলো কোনোভাবে আসতেছে। কথা কি আমার কি কেটে কেটে আসতেছে? বুঝলাম না। তাহলে যে শুনতে পাচ্ছেন না সে লিভ নিয়ে জয়েন করেন। আমার তো নেটওয়ার্কে কোনো সমস্যা নাই। ক্লিয়ার আছে কথা। অন্যান্যরা যেহেতু শুনতে পাচ্ছে, তার মানে আমার কোনো সমস্যা নাই। যার সমস্যা হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, পাসওয়ার্ডটা কি? সাধারণত আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে সেই পাসওয়ার্ডটা ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে দেখবেন দেখায় উইক পাসওয়ার্ড, মিডিয়াম পাসওয়ার্ড, আবার দেখায় স্ট্রং পাসওয়ার্ড। এই যে স্ট্রং পাসওয়ার্ড, এই বিটটা কি? উইক পাসওয়ার্ড, ভাই কথাগুলো বেজে বেজে আসতেছে, বোঝা যাচ্ছে না। আরে ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা, আমার নেটওয়ার্কের সমস্যা না। বারবার বলতেছি একটা কথা, বললাম যে লিভ নিয়ে জয়েন করেন। অন্যান্য বাচ্চা আপনি পাচ্ছেন না। আচ্ছা, এই যে
পাসওয়ার্ড এটা হচ্ছে স্ট্রং কিভাবে হবে? উইক পাসওয়ার্ড হলে তো সেটা হচ্ছে ঠিক হলো না, তাই না? বা মিডিয়াম পাসওয়ার্ডেও ঠিক হলো না। স্ট্রং কিভাবে হবে? পাসওয়ার্ডের একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা তো জি ভাইয়া জি জানি। বলেন তো কি ফরম্যাট? সংখ্যাগুলো ইউজ করতে হবে, আবার লেটার একটা একটা হচ্ছে আচ্ছা, তাহলে তো অনেকে জানেন। হ্যাঁ আমি আমি আজকে যে ফরম্যাটটা দেখাই দেব, এই ফরম্যাটটা সারা জীবন মনে রাখবেন। অনলাইনে যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করতে গেলে লাগবে। মাইক্রোফোন কথা শেষ হয়ে গেলে মাইক্রোফোন অফ করে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্টটা কিন্তু অন্য কেউ, হ্যাকাররা আছে যারা, কারণ এটা আপনার টাকা পয়সার বিষয়, তাই না? হ্যাকারের আনাগোনা এখানে থাকবে। তাই পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় সেই জন্য আমরা একটা ফরম্যাট ইউজ করে থাকি। কি সেটাই আমি একটু দেখাই। ফরম্যাট হচ্ছে যে একাধিক বড় হাতের অক্ষর, এক বা একাধিক ছোট হাতের অক্ষর, এক বা একাধিক স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল এবং এক বা একাধিক সংখ্যা। এই ফরম্যাটটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ওই পাসওয়ার্ডটা যেখানেই দেন না কেন সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই স্ট্রং হবে। এখন ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন এইভাবে, আপনার নাম দিতে চাচ্ছেন, হ্যাঁ, আপনার নাম হচ্ছে NPOR, মানে এখান থেকে পি কে আপনি হচ্ছে বড় হাতের করে দিলেন, অন্তর, তাহলে এক বা একাধিক বড় হাতের অক্ষর হয়ে গেল, ছোট হাতের অক্ষর হয়ে গেল। এখন স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল, আপনি ধরেন সিম্বল দিলেন হচ্ছে হ্যাশ, ঠিক আছে? সিম্বল দিলেন হ্যাশ এবং সংখ্যা ইউজ করলেন হচ্ছে এরকম করে। তাহলে কি আপনার ফরম্যাটটা হলো? হ্যাঁ এই ফরম্যাটটা যদি আপনি যে কোনো জায়গায় ইউজ করেন অনলাইনে, সব জায়গাতেই কিন্তু স্ট্রং হবে। এক্ষেত্রে যদি আমি সংখ্যা ইউজ করি, এরপরে যদি আমি যদি ওই যে সিম্বলগুলো ইউজ করি হবে? হ্যাঁ হবে, সমস্যা নাই। আপনার টোটাল জায়গাতে যদি ফরম্যাটের এই জিনিসগুলো থাকে তাহলে সেটা স্ট্রং হবে। সো পাসওয়ার্ড স্ট্রং না হলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্যই বিপদ হবে। তাই আপনি পাসওয়ার্ড ভাবে স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। এখন কথা হচ্ছে, অনেকে কোশ্চেন করে, স্যার কি পাসওয়ার্ডের জায়গায় ইমেলের পাসওয়ার্ড ইউজ করব না জিমেলের পাসওয়ার্ড ইউজ করব, ফেসবুকের ইউজ করব? কোন পাসওয়ার্ড ইউজ করবেন সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? এখানে আমার বলার কিছুই নাই। বাট পাসওয়ার্ড যেন স্ট্রং পাসওয়ার্ড হয়, ফরম্যাট অনুযায়ী হয়, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে আমরা তো 13টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, সেই মার্কেট প্লেসের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক জন করে সব মার্কেট প্লেসে কি একই পাসওয়ার্ড ইউজ করতে পারবো? আপনি অবশ্যই পারবেন। কারণ আবার অনেকে কোশ্চেন করে, একটা ইমেল দিয়ে কি সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা যাবে? অবশ্যই যাবে। একটা ইমেল দিয়ে প্রত্যেকটা মার্কেট প্লেসে একবার করে অ্যাকাউন্ট করা যাবে। যদি ওই ইমেল দিয়ে ওই মার্কেট প্লেসে, একই মার্কেট প্লেসে দুইটা অ্যাকাউন্ট করতে যান তাহলে কি হবে না, আলাদা আলাদা ইমেল লাগবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড আপনি যে কোনো পাসওয়ার্ড যে কোনো মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। আপনি ফেসবুকে যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন সেটাই সেখানে দেন, তাও হবে। আপনি ইমেলে যেটা দিয়ে সেটাই সেখানে দেন, তাও হবে, ঠিক আছে? অনেকে আবার ভাবতেছেন যে এত সিলি সিলি বিষয় নিয়ে কথা বলছে, এই কোশ্চেন গুলো আসে, এই জন্যই বলে দিচ্ছি। তো আমি যদি এই পদটা ইউজ করি, হ্যাঁ, একাধিক মার্কেট প্লেসে যদি একটা পাসওয়ার্ড ইউজ করা হয়, এক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে? যদি একাধিক মার্কেট প্লেসে একাধিক পাসওয়ার্ড ইউজ করলে হবে নাকি এক করলে বেশি বেটার? কারণ এক্ষেত্রে আবার অনেক বেশি হয়ে যায়, তো আমার মনেও থাকে না। এক্ষেত্রে কোনটা বেশি বেটার হবে আপনার? আমি তো একই পাসওয়ার্ড ইউজ করে থাকি, বা আমি আমার কয়েকটা ইয়ে করা আছে সেগুলো দিয়ে থাকি। সাধারণত যদি আপনি 100টা মার্কেট প্লেসের জন্য 100টা পাসওয়ার্ড দেন, সেটা লিখে না রাখলে জীবনে মনে রাখা সম্ভব না, তাই না? জীবনে ফেসবুক, গুগল, ইউটিউব এই সে কত পাসওয়ার্ড যে মনে রাখতে হয়। এক্ষেত্রে আবার মার্কেট প্লেসে আবার
প্রায় 20-25টা যদি পাসওয়ার্ড আমার সাজেশন থাকবে যে আপনারা অন্তত 2-3টা পাসওয়ার্ড সেট করবেন। ঠিক আছে, যে 2-3টা আপনার দেখা যাচ্ছে একটা মার্কেট প্লেসে আপনি ওই 2-3টার একটা দিলে লেগে যাচ্ছে, এরকম হলে বেটার হয়। সো পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ড বসাবেন, কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ডটা বসাবেন যেটা পাসওয়ার্ডে বসিয়েছেন। এরপরের অপশনটা হচ্ছে সিকিউরিটি অপশন। এই সিকিউরিটি অপশনটা কি? এটা হচ্ছে যে একটা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হয়, যেটা কিনা একজন হ্যাকার যদি এই পাসওয়ার্ডটা কোনোভাবে ব্রেক করেও ফেলে, আপনি যেমন জানেন পাসওয়ার্ডের একটা ফরম্যাট আছে, ওই হ্যাকারও তো সেরকম জানে, তাই না? তো তার সে বিভিন্ন টুলস ইউজ করে সে পাসওয়ার্ডটা ব্রেক করে ফেললো, বাট সিকিউরিটি কোশ্চেনের অ্যানসার যদি সে না জানে তো পারবে না। তাই এখানে সিকিউরিটি কোশ্চেনের অপশন আছে, সব মার্কেট প্লেসে নাই, এই মার্কেট প্লেসে আছে, আরো অন্যান্য থাকতেও পারে। তো সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে যে সেটার একটা অ্যানসার আপনি সেট করে দিবেন। ঠিক আছে, সো এখানে দেখেন বিভিন্ন কোশ্চেন আছে, কি কোশ্চেন আপনি নেবেন সেটা আপনার ব্যাপার। এখানে বিভিন্ন কোশ্চেন আছে, কোনটা সেট করবেন আর কোনটা অ্যানসার দেবেন সেটা আপনার ব্যাপার। যেমন এখানে বলা আছে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইওর ফেভারিট aunt or uncle, why did you meet your spouse, cousin's name, what is your youngest, what is your oldest child's nickname, এরকম বিভিন্ন দেখেন কোশ্চেন আছে। সো এই কোশ্চেন গুলোর অ্যানসার আপনি ছাড়াও আর কে কে জানতে পারে? আপনার বন্ধু বান্ধব জানতে পারে, আমার বউ, আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের দ্বারা জানতে পারে, আত্মীয়-স্বজন জানতে পারে, আপনার ইউনিভার্সিটির বন্ধুরা জানতে পারে, আপনার পাড়া প্রতিবেশীও জানতে পারে। কারণ আমরা তো এখন আর প্রাইভেসি নিয়ে না, কোথায় ঘুরতে যাচ্ছি, কি খাচ্ছি, কি করতেছি সবই তো আমরা ফেসবুকে দিচ্ছি, তাই না? তাহলে আমার পছন্দের আন্টির নাম কি সেটা যদি আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড জানে, আমার বেস্ট ফ্রেন্ড কি হ্যাকার হতে পারে না? আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হ্যাকার থাকতে পারে না? অবশ্যই। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডের মধ্যে কেউ কি হ্যাকার থাকতে পারে না? আমার প্রতিবেশীর মধ্যে কেউ কি হ্যাকার থাকতে পারে না? কে হ্যাকার এটা তো আপনারা জানেন না, কে আপনার অ্যাকাউন্টে ক্ষতি করতে চায় সেটাও আপনি জানেন না। তাই আপনার অ্যানসারটা ডিপ্লোমেটিক দিবেন, একটা কোশ্চেন চয়েস করবেন এবং সেই কোশ্চেনের অ্যানসারটা যাতে মানুষ যেটা জানে সেটাকে একটু আলাদাভাবে লিখবেন, পাশাপাশি কিছু সংখ্যা টংখ্যা ইউজ করে এটা আরো হয়ে যাবে। সাপোজ আমি এখানে একটা কোশ্চেন সিলেক্ট করে নেই, where did you meet your spouse, আপনি আপনার বর বা বউয়ের সাথে কোথায় মিট করেছিলেন বা দেখা হবে? ইরি আমার বউর সাথে কোন দেখেছিলাম? ঠিক আছে, হ্যাঁ, বা স্বামী বা স্ত্রী। তো এখন যদি হয় সাধারণত আমরা একটা বা বিয়ের আগে সবকিছুই কিন্তু বন্ধু বান্ধব জানে যে আমার ওয়াইফের সাথে আমার কোথায় দেখা হয়েছে, কি কোথায় ঘুরতে গেছে, সবই আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, তো এখানে হ্যাকারের বের করার কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে আমরা যেভাবে দিব সেটা হচ্ছে যে নিজের ব্যক্তিগত ভাবে দিব। সাপোজ আমি আমার ওয়াইফের সাথে আমার প্রথম দেখা হয়েছে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি না লিখে রুমের নাম্বার, ঠিক আছে, বা ইউনিভার্সিটিতে ধরেন ইউনিভার্সিটির বাইরে দেখা হয়েছে মামার দোকানে, আমি দিলাম মামার দোকান কি আমাদের টং দোকানগুলো যেখানে চা খাই সেগুলোর দোকানে গিয়ে তার সাথে আমার প্রথম দেখা হয়েছে। ঠিক আছে, তাহলে না কেউ জানতে পারে, বাট এখানে কেউ সংখ্যা ইউজ করে দেন, কিছু মানে পাসওয়ার্ডের মতো কিছু একটা দিয়ে দেন, তাহলে কিন্তু এইটা কেউই ব্রেক করতে তাই না? সো অ্যানসারটা ডিপ্লোমেটিক হবে এবং সাথে কিছু সংখ্যা বা ক্যারেক্টার দিয়ে দিন। তারপরে আসছে হচ্ছে রোবট ভেরিফিকেশন। এটা যারা একদমই নতুন তাদের জন্য, যারা জানেন তারা তো জানেন। ভেরিফিকেশন আপনি মানুষ নাকি রোবট সেটার একটা ভেরিফিকেশন করে বল। এটাতে যদি আপনি এরকম ক্লিক করেন, টিক চিহ্ন চলে আসলে তো কোনো সমস্যা নাই, বাট টিক চিহ্ন যদি না আসে সেক্ষেত্রে আপনাকে কিছু ছবি দেখাবে, সেখানে বিভিন্ন ধরনের ছবি থাকবে, সেই ছবি আপনাকে করে তারপরে সাবমিট করতে হবে। তো আপনি সঠিক ছবিগুলো সিলেক্ট করে তারপরে দিবেন, এরপরে সাবমিট ইনফরমেশন এখানটাতে ক্লিক করবেন।
ওকে, সাবমিট ইনফরমেশন করার পরে টার্মস এন্ড কন্ডিশনস এর বিশাল একটা লিস্ট পেজ আপনার কাছে চলে আসবে। প্রায় 64টা টার্মস এন্ড কন্ডিশন এই মার্কেট প্লেসে আছে। এত কিছু সময় আমার নাই, তবে 60টার মতো দেখেন এখানে টার্মস এন্ড কন্ডিশনস আছে। এইখানটাতে ক্লিক করো বাই রেজিস্টারিং অ্যাজ এ পাবলিশার। আমরা এখানে পাবলিশার হিসেবে জয়েন করেছি। আমি যে মার্কেট প্লেস গুলো আপনাদেরকে দিয়েছি, এই যে মোট 13টা, প্রত্যেকটা জায়গাতেই আমরা পাবলিশার অথবা হিসেবে জয়েন করব, ঠিক আছে, বা অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করব। সো আমরা এখানে অবশ্যই এটা মনে রাখবো, আমরা এখানে পাবলিশার, অ্যাফিলিয়েট মার্কেটার বা অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করছি। সো এখানে ক্লিক করার পরে যদি আমি সাবমিট অপশনে ক্লিক করি, তাহলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমাকে বলছে যে দেখেন কংগ্রাচুলেশনস, এই যে আমি যে হিজিবিজি নাম দিয়েছি সেটা। অ্যাকাউন্ট ইজ ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড and available for use. You are now sign up and well on your way to earning money from your digital content. Go to your dashboard. আমাকে বলছে ড্যাশবোর্ডে যাও। তো আমি যদি এইখানটাতে ক্লিক করি, আমাকে একটা সুন্দর নোট দেখাবে ড্যাশবোর্ডের মধ্যে। আমরা একটু দেখে দেব। সেদিনকে মিষ্টি খেলাম, কেমন লাগে? ভালো লাগে না? আসতে একটু সময় লাগছে। দোকানে ওরে একটা এই যে দেখেন আমার অ্যাকাউন্টের মধ্যে আমি প্রবেশ করেছি, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, বাট এখানে একটা নোট এসেছে, ভেরিফিকেশন নোটিশ। Your email address has not yet been verified. To secure your account, make sure to verify your email address. If you have lost your verification email, send email verification. মানে কি, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলেও এখনো ভেরিফাইড হয় নাই। এই জন্য আমার ইমেলে ওরা একটা ভেরিফিকেশন লিংক বা কোড পাঠিয়েছে, যেটা আমি দেওয়ার পরে আমার এই অ্যাকাউন্টটা হবে বা ভেরিফাইড হবে, আমি এই অ্যাকাউন্টে কাজ করতে পারবো। সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হলেও সেটা কিন্তু ভেরিফাইড হয়নি। এই ভেরিফাইড করার জন্য আমাকে কি করতে হবে, আমি যে ইমেল অ্যাড্রেস ইউজ করেছি বা জিমেল অ্যাকাউন্টটা ইউজ করেছি অ্যাকাউন্ট খোলার সময়, আপনি যদি জিমেল খুলে থাকেন তাহলে জিমেলের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন আপনার একটা মেসেজ এসেছে বা একটা ইমেল এসেছে। দেখেন আমার এখানে একটা ইমেল এসেছে, এখানে ভেরিফিকেশন একটা ইমেল আসবে। সেই ইমেলের মধ্যে তার একটা লিংক অবশ্যই দিয়ে দিবে। এই যে দেখেন এরকম একটা আসবে, ডিয়ার অমুক, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ cplf.com, ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস। ওকে, ভেরিফিকেশন ইমেল ভেরিফিকেশন লিংকের জন্য যে একটা আমাকে একটা লিংক দিয়ে দিয়েছে। আমি যদি এই লিংকে একটা ক্লিক করি, তাই আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। সো বেশিরভাগ মার্কেট প্লেস গুলোই এই পথ অবলম্বন করলো। এই সকল ইনফরমেশন সাবমিট করার পরে তারা আপনার কাছে ইমেল ভেরিফিকেশন চাইবে। আপনার ইমেলে তারা একটা এরকম লিংক বা একটা কোড পাঠাবে, সেটা আপনি ক্লিক করে বা সেই কোডটা বসে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন বা ভেরিফাইড করবেন। এরপরে আপনি এই যে দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি ডান। এরপরে আমাকে সুন্দরভাবে বলছে ইওর ইমেল ইজ নাও ভেরিফিকেশন, ইউ আর ওকে, ক্লোজ। এই যে কাজ চলছে, দুই সেন্ট, নাম, ডিভাইস, কান্ট্রি, সিপিএ, কত টাকা পাবো, 0% করে দিচ্ছে, 0.03 করে দিচ্ছে, সেগুলো দেখাচ্ছে। আপনি কোন কোন কাজ করতে পারবেন সেটা আপনি অফারের মধ্যে গেলে পাবেন। ড্যাশবোর্ডে সাধারণত দেখাচ্ছে যে ইনকাম হয়েছে, গতকালকে কত ইনকাম ছিল, এই মাসে কত ইনকাম হয়েছে এবং সারা জীবনে কত ইনকাম করেছেন। আমরা তো নতুন অ্যাকাউন্ট করছি, 0 আছে, করবো না, জাস্ট এটা বুঝতেছি। ড্যাশবোর্ডের মধ্যে আমার এই বিষয়গুলোই থাকে। আর মূলত কাজ পাওয়া যায় হচ্ছে অফারের মধ্যে গেলে। অফারের মধ্যে গেলে আমার যে সকল কাজগুলো বরাদ্দ আছে সেই কাজগুলো আমি দেখে নিতে পারবো। এই যে দেখেন এখানে প্রায় 100টার মতো কাজ আছে, আমি কাজ করতে পারবো। আচ্ছা, এই কাজ আছে, এই যে দেখেন একটা কাজ, এগুলো একটা কাজ।
অফারের নাম, ডিভাইসের নাম, টাইপ, কান্ট্রি, অ্যাডভার্টাইজার, অ্যাডভান্স লিড, ক্যাপ, ফার্স্ট পে, পে আউট, সবগুলোর ক্ষেত্রে সুন্দরভাবে দেওয়া হয়েছে। এক একটা অফারে গিয়ে এক একভাবে ইয়ে করা হয়েছে। তো আমরা এই অফার সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আমাদের এতটুকুই। অ্যাকাউন্ট আমার সাথে সাথে কে কে করতে পারছেন একটু ইয়েস লেখেন, চ্যাট বক্সে একটু ইয়েস লেখেন, কে কে আমার সাথে সাথে অ্যাকাউন্ট তৈরি করেছেন। বাহ, অনেকেই তৈরি করতে পেরেছে। খুবই ইজি বিষয়, খুবই খুবই ইজি বিষয়, আর কিছু নাই, পারবেন। আর যদি না হয় তাহলে আপনার কোনো টেনশনের কিছু নাই, অন্য মার্কেট প্লেসে করব। যারা করতে পারে নাই তারা পরবর্তী মানে আমার ক্লাস শেষে বা আপনার নেক্সট ক্লাসের আগে এগুলোতে ট্রাই করবেন। আরো বিভিন্ন মার্কেট প্লেস আছে, আরেকটা মার্কেট প্লেস আমরা একটু দেখিয়ে দিই। সিপিএ গ্রিপ, এটা একটা মার্কেট প্লেস। এখানে অ্যাকাউন্ট করতে গেলে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন চাইতে পারে, সেই ইনফরমেশন গুলো কি একটু দেখে নিন। cpagrip.com, এখানে যদি আপনি আসেন রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে সাইন আপ নাই, সাইন আপ আর রেজিস্টার একই জিনিস, এক এক মার্কেট প্লেসে এক এক ভাবে লিখে জাস্ট। এখানে কি কি অপশন থাকে আমি যে লিস্টটা দিয়েছি আপনাদেরকে, সেই লিস্টের যে কয়টা মার্কেট প্লেস আছে লাস্টের দুইটা বাদে সবগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। যে কয়টা করতে পারেন করবেন, না হলে যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমাকে জানাবেন। ওখানে কি লিংকে টিপ দিলে কি এগুলো ডাইরেক্ট আসবে না? আপনি লিংক কপি করে নতুন ট্যাবে গিয়ে জাস্ট টেস্ট করবেন, টেস্ট করে এন্টার করবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেন পরে নিচ্ছি, একটু পরে কোশ্চেন করেন, এটা দেখাই নেই। এখানে দেখেন ফার্স্ট নেম দিতে বলছে, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম দিতে বলছে, এগুলো তো আমরা জানি। কোম্পানি নেম, এই জায়গাটা আমাদের জন্য একটু নতুন। কোম্পানি নেমের জায়গায় আপনারা হচ্ছে দেখবেন আমার যেমন আরাফাত অন্তর নাম, নিজের নাম লিখেছে। ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় আপনারা n/a লিখবেন, a। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস লাইন 2। এটা যদি এক লাইনে না হয় আরেকটা লাইনে লিখবেন। হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আপনার ঢাকা দিতে হবে, বা আপনি যে জেলায় আছেন সেই জেলার নাম দিবেন, যে জেলায় আছেন সেই জেলার জিপ কোড দিবেন। জিপ কোডটা আপনি বা পোস্টাল কোড, এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আপনার উপজেলার যে কোডটা আছে। তারপর ফোন নাম্বার দিবেন। এরপর বলছে স্কাইপি, ফোনটা করা যাবে না, তো আপনি এখানে আপনার স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করে সেই স্কাইপের নামটা দিয়ে দিবেন। এরপরে আসছে পাবলিশার টাইপ, এটা আমরা সবাই আদার দিব। পাবলিশার টাইপটা কি দিব? আদার। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা আদার দিব শুধুমাত্র। তারপর ইমেল, পাসওয়ার্ড, ফার্ম পাসওয়ার্ড, এগুলো তো জানি আমরা। চুজ এ টাইম জোন, টাইম জোনটা কি? আমাদের বাংলাদেশের যে টাইমের ইয়েটা আছে, ফরম্যাট আছে, সেটা আমরা বাংলাদেশ যারা আছে তারা সাধারণত এই যে দেখেন এখানে বিভিন্ন ভাবে দেওয়া আছে -12, -11, -10 এরকম থাকে। আমরা বাংলাদেশিরা +6 ইউজ করে থাকি। এখানে নিচের থেকে যেতে যেতে আপনি +6 পেয়ে যাবেন। তো +6টা সাধারণত ঢাকা, আস্তানা ঢাকা আছে, আলমাতি, কলম্বো ঢাকা একটা আছে। আচ্ছা, এখানে এই মার্কেট প্লেস আস্তানা ঢাকা বলছে, আস্তানা ঢাকা এইটাতে ক্লিক করবেন। আবার অনেক জায়গায় পাবেন আলমাতি, কলম্বো ঢাকা। তো +6 যেটাই থাকে +6টা দিবেন। নবসিবিরিস, এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে ইউজ করতো। এই মার্কেট প্লেস আবার আলাদাভাবে আস্তানা ঢাকা করে দিয়েছে। ঢাকা যেটা আছে সেটা দিলেই হবে, +6 থাকতে হবে এবং ঢাকা লেখা থাকতে হবে, তাহলে ওইটা দিলেই হয়ে যাবে। তারপর বলছে যে হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমরা লিখে দেব GWGLE, গুগল। হিয়ার অ্যাবাউট আস, এটা হচ্ছে গুগল। আপনি এইটাতে টিক চিহ্ন দিবেন, রেজিস্টার নামে ক্লিক করবেন।
এরপরে আপনার সেম ভাবে মেইলে যে লিংক আসবে বা কোড আসবে সেটা থেকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এরকম আরো মার্কেট প্লেসে গুলো দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। সো যে কয়টাতে করতে পারেন করবেন, না করতে পারলে সমস্যা নাই। যেখানে সমস্যা হচ্ছে আমাকে জানাবেন, স্ক্রিনশট দেবেন প্রয়োজনে গ্রুপে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। যেটা আজকে দেখিয়েছি সেই দুইটা কি করতে পারবেন আপনারা? জি পারবো। জি এই জায়গাগুলো থেকে কিন্তু ইনকাম করাবো না, আমি কিন্তু এই জায়গাগুলো থেকে ইনকাম করাবো না, বাট আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে বলছি যে আপনারা শিখেন। এই যে এতগুলো সাইটে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট তৈরি করার যে ভয়টা কাজ করে এই ভয়টা চলে যাবে, ঠিক আছে? সো সবাই কিন্তু চেষ্টা করবেন। আচ্ছা এখন কোশ্চেন নিব, বলেন। আমরা এই প্রোডাক্টগুলো প্রমোশনটা করব কোন সাইডে? প্রমোশন তো বিভিন্ন ট্রাফিক সোর্স আছে সেগুলোতে করবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন, আর অন্যান্য যে নেটিভ সাইট আছে বিভিন্ন ট্রাফিক সোর্স আছে সেগুলো করতে পারেন। এগুলো শেখাবো আমি। ওকে আচ্ছা আমরা, হ্যাঁ ঠিক আছে। আমি সাইন আপ করতে চাচ্ছিলাম, করার ক্ষেত্রে একটা প্রবলেম পাচ্ছিলাম। কি প্রবলেম? This selling space was accidentally is not large available. বুঝি নাই। আপনি ওটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে ওইটার স্ক্রিনশট নিয়ে পাঠান। জি বলেন। আমি ফোনে অ্যাকাউন্টটা করেছি, এখন আমি যদি ল্যাপটপের মধ্যে এই করতে চাই তাহলে আমি কিভাবে যাবো? ওখানে তো আমি নিজে গুগল ফেসবুক অ্যাকাউন্টে ঢুকিনি। আপনি ল্যাপটপে নিতে চাইলে ল্যাপটপে জাস্ট cpllead.com লিখে এন্টার প্রেস করবেন, তারপরে লগইন করার অপশন পাবেন। সাইন আপ আর লগইন থাকে, লগইনে ক্লিক করে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিলেই লগইন হয়ে যাবে। ঠিক আছে? আমি এটা কম্পিউটারে করেছি তো ল্যাপটপে, এটা আমি ল্যাপটপে স্ক্রিনশটটা নিতে বলতেছি না। ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারতেছেন না? এক এক ল্যাপটপের তো এক এক রকম অপশন থাকে। উইন্ডোজ 10 ইউজ করতে চাই। এর না, ল্যাপটপের ফাংশনের উপর নির্ভর করে। আদারওয়াইজ আমাদেরকে ওই স্ক্রিনশটের যে টুলস আছে সেগুলো ইউজ করতে হয়, টুলস আছে সেটা দিয়ে করতে হয়। আচ্ছা আপনি বলেন, লেখাটা ভালোভাবে পড়েন যে কি লেখা আছে। But this challenge page was accidentally aged larger available. আচ্ছা আপনার এটা হচ্ছে আপনার উইন্ডোজের সমস্যা হতে পারে অথবা নেটওয়ার্কের সমস্যা হতে পারে। রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে হয়তো পাবেন। সবগুলো সাইটে যদি এরকম আসে তার মানে আপনার হচ্ছে ব্রাউজারের সমস্যা হতে পারে, ঠিক আছে? ভাই আমি নরমালি মানে যে ল্যাপটপে স্ক্রিনশট দেয় কপি কিভাবে? নরমালি এক একটা এক এক রকম ভাবে দেয়। আমারটা যেমন হচ্ছে দেখবেন আপনাদের ওই বাটনটা আছে কিনা, PRTSC একটা বাটন থাকে সাধারণত উপরের দিকে ডান সাইডে, PRTSC এটা যদি থাকে তাহলে ল্যাপটপের, আমারটা হচ্ছে আমি Lenovo ইউজ করছি, Lenovo E49। এটা হচ্ছে আপনার উইন্ডোজ বাটনটা চেপে রেখে ওই PR ক্লিক করতে হয়। আবার কোনটাতে কন্ট্রোল চেপে, আবার কোনটাতে FN চেপে, তো ট্রাই করে দেখেন কোনটাতে হয়। আমার ডেস্কটপে স্ন্যাপিং টুলস নামে একটা টুলস আছে, ওটাতে গিয়ে তারপরে আচ্ছা যারা বুঝতে পারছেন না আমি টুলস দিয়ে দেব। টুলস একটা আছে হচ্ছে আপনার লাইট শট আর কার কোনো কোশ্চেন আছে? আছে ভাইয়া। বলেন। বলছি ভাইয়া, আমি যদি দুইটা জিমেল দিয়ে যদি সব মার্কেট প্লেসে কাজ করি তাহলে হবে? দুইটা জিমেল দিয়ে সব মার্কেট প্লেসে কাজ করবেন? জি। দুইটা জিমেল দিয়ে তো দুইটা করে অ্যাকাউন্ট হবে, একটা করে অ্যাকাউন্ট করতে হলে একটা করে ইউজ করতে হবে। হ্যাঁ, যে কোনো মেইল আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা মেইল দিয়ে যদি আপনি সব মার্কেট প্লেসে কাজ করতে চান সেটাও সম্ভব। তাহলে তো আমার বেশি অ্যাকাউন্ট খোলা লাগছে না। আমি অ্যাকাউন্ট এইখানে অ্যাকাউন্ট করার জন্য খুলতে বলি নাই, ভবিষ্যতে আরো অনেক কাজের জন্য ইমেল লাগবে। এই জন্য বলছি যে কমপক্ষে 10টা, জি জি। আপাতত 2টা করলে চলবে, আস্তে আস্তে 10টা বেশি করে ফেলবেন। যত বেশি করবেন তত ভালো। আচ্ছা ভাই, আমার এইটুকুই জানার দরকার ছিল একটু।
জি ভাইয়া বলেন। আমরা যে সিপিএ মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট খুললাম সেখানে আমরা কাজটা পাবো কিভাবে? সেখানে কি বায়াররা যে অফার করতেছে সেগুলোর মাধ্যমে? সিপিএ মার্কেট প্লেসে সাধারণত বায়ার থাকে না, হ্যাঁ, এটা মার্কেট প্লেসে কাজ দিয়ে দেয়। আমরা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সাথে সাথেই দেখেন, আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন সিপিএল লিডেই বাম সাইডে দেখেন অনেকগুলো অফারের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন এখানে কাজ দেওয়াই আছে। এই কাজগুলো নিয়ে জাস্ট আপনাকে ওরা যেভাবে কাজ করতে বলছে সেই শর্তগুলো মেনে বিভিন্ন ট্রাফিক সোর্স গুলোতে প্রমোশন করতে হবে। আর ওরা যে অ্যাকশনটা কমপ্লিট করতে বলছে সেই অ্যাকশনটা যদি কমপ্লিট হয় তাহলে আপনি পেমেন্ট পাবেন। জি ভাই। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক এই পর্যন্তই ছিল। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস করব সোমবারে, তাই না? জি বলেন বাবু ভাই।